নীলাঞ্জনাকে ফোনের মাধ্যমে এবার সাবধান করতে গিয়ে রীতিমতো রাইয়ের কাছে হাতে নাতে ধরা খেলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত ছুটতেই নিজের রুমে গিয়ে বলতে থাকে যে না, যত শীঘ্রই সম্ভব মেজদি ভাইকে আমাকে সাবধান করে দিতেই হবে। মেজদি ভাইকে এখন যদি আমি সশরীরে মুখোমুখি গিয়ে বলতে থাকি তাহলে যে কোনো হোক না কেন কারো একজনের নজর পড়ে যেতে পারে এবং তাতে করে সকলের সন্দেহ আরও বেশি তীব্র হতে শুরু করে দিতে পারে। এতে করে আর মেজদি ভাইয়ের আরও বেশি বিপদ হবে, সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। তার থেকে বরঞ্চ আমি মেজদি ভাইকে ফোনের মাধ্যমে অ্যালার্ট করে দিচ্ছি। অন্যদিকে যে মুহূর্তে কিনা টেক্সট করার মাধ্যমে নীলাঞ্জনাকে স্রোত সাবধান করতে চায়, ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে স্রোতের হাত থেকে ফোনটা কেড়ে নেয় রাই এবং বলতে থাকে যে কী রে স্রোত, তুই কাকে কল করার চেষ্টা করছিস বলতো? কতগুলো টেক্সট করেছিস, বলছিস সাবধান থাকতে, যে কোনো সময় পুলিশে রেড করতে পারে, যে কোনো সময় পুলিশ কিন্তু তোমাদেরকে ট্র্যাক করে ফেলতে পারে, কাকে তুই অ্যালার্ট করছিস? অন্যদিকে স্রোত বলতে থাকে যে কী রে দিদিভাই, তুই হঠাৎ করে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলি কেন বলতো? আর তুই আমার উপর নজর রাখছিলিস না কি বলতো? তাহলে তুই দুম করে আমাকে কিছু না জানিয়ে তুই কী করে ঢুকে পড়লি? অন্যদিকে রাই বলতে থাকে যে কেন স্রোত, আমি তোকে না বলে তোর বেডরুমে ঢুকে পড়েছি সেটার জন্য তোর কোনো রকম কোনো সমস্যা হচ্ছে নাকি? তুই ধরা পড়ে গিয়েছিস বিধায় তোর ভয় করছে যে কখন আমি এই কথাটা সার্থককে বলে ফেলি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে বলার তো কোনো প্রয়োজন নেই, সব কিছু তো আমি বুঝতে পেরিয়ে গিয়েছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই কিন্তু আবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছিস, তুই আমার ফোনটা দে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে দিদিভাই দাও তো ফোনটা, দেখি আমি ওটি কাকে ফোন করে চলেছে। অন্যদিকে এই কার্যক্রম চলাকালীনই যখন হঠাৎ করে পুলিশ সার্থককে বলতে থাকে যে স্যার তার আর প্রয়োজন হবে বলে তো আমার অন্তত মনে হয় না। আমার মনে হয় যে আমরা ইতিমধ্যে আসল অপরাধীর খোঁজ পেয়েও গিয়েছি, কারণ ম্যাডামের ফোনে সে লাস্ট যাকে কল করেছে সেই নাম্বারটাও কিন্তু এই লোকেশন থেকে এসেছে এবং এই লোকেশনটা কিন্তু খুব একটা বেশি দূরে বলে তো অন্তত আমার মনে হয় না, কারণ আপনার রুম থেকে একটু নিচের ফ্লোরে নামা মাত্রই কিন্তু সেই অপরাধী অবধি আমরা পৌঁছতে পারবো। কি ম্যাডাম, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে আপনাকে কে বলেছে, আর আপনি এত দুঃসাহস পাননি বা কী করে যে আপনি আমাকে চার্জ করছেন, যেখানে কিনা আমি ভিক্টিম সেখানে আপনি আমাকে উল্টো চার্জ করছেন। অন্যদিকে পুলিশ বলতে থাকে যে ম্যাডাম আপনাকে চার্জ করার তো প্রশ্নই উঠতো না যদি না আপনি আমাদের সঙ্গে একটু কোঅপারেট করতেন, কিন্তু আপনি তো কোনোভাবে আমাদের সঙ্গে কোঅপারেট করেন। আপনি রীতিমতো সেই অপরাধী দলের সঙ্গে হাত মিলেছেন এবং তাদেরকে ক্রমাগতভাবে আমাদের সকল ইনফরমেশনগুলো পাস করে যাচ্ছেন, যাতে কিনা তারা আমাদের হাত থেকে বারবার করে ফসকে যায় এবং আমরা যারা এই কেসের দায়িত্বরত আছি তারা সকলের প্রশ্নমুখে বিধ্বস্ত হয়ে পড়ি। এই চেষ্টাই তো আপনি করে যাচ্ছেন। কিন্তু ম্যাডাম আপনি হয়তোবা ভুলে গিয়েছেন যে আইনের হাত কিন্তু অনেকটা লম্বা এবং আইনের হাত থেকে কোনো মতে আজ অব্দি কেউ পার পায়নি, তাহলে সেই অপরাধী বা কী করে পার পাবে বলুন তো? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, বলতে বলতে এখন পর্যন্ত আর কিছু বলছে না কেন? ও চুপ হয়ে গেল না হঠাৎ করে, উপরে গিয়ে কিছু রকম কোনো সমস্যা হয়েছে? আমি একবার গিয়ে দেখবো। ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি বলতে থাকে যে নীলু, আমি তোমাকে জানি যে তুমি ঘোমটা আড়ালে নীলাঞ্জনা, তাই আমি তোমাকে বলছি যত শীঘ্র সম্ভব যদি ভালো চাও এখান থেকে পালিয়ে যাও, কারণ খুব সম্ভবত পুলিশের সন্দেহ হয়ে গেছে এবং পুলিশ হয়তোবা স্রোতকে জেরা করছে। তার আগেই তুমি ভালো চাইলে এখান থেকে পালিয়ে যাও এবং আমি তোমাকে এই কাজটা করতে এই কারণেই বলছি কারণ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি সেরকম কোনো কিছু নেই, কিন্তু স্রোতের দিকে তাকিয়ে আমি এই কাজটা করতে বাধ্য হচ্ছি এবং আমি আশা করি যে এরপরে তুমি কোনোদিনও স্রোতের কাছে আসবে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।